আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, পুতিনের মাথার উপরেই কেন বোমারু বিমান উড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে ব্যর্থ হয়ে তাহলে কি রাশিয়ার প্রেসিডেন্টকে ভয় দেখানোর চেষ্টা করেছিল? কোনোভাবেই রাশিয়ার সাথে পেরে উঠছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ, নাইম কাসেমের ঘোষণা। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালালো রাশিয়া। জানিয়ে দেব, যুদ্ধ বন্ধের শর্তগুলো ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলি বিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। পুতিনের মাথার ওপরেই কেন বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র? আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় নজিরবিহীন এক দৃশ্য ধরা পড়ে। জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসনে দুই নেতা লাল কার্পেট ধরে মঞ্চের দিকে এগোচ্ছিলেন। ঠিক সে সময় আকাশে উড়ে যায় একঝাঁক মার্কিন যুদ্ধবিমান, যার মধ্যে ছিল ভয়ঙ্কর B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানও। ছোট একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় বিমানগুলো ঠিক পুতিনের মাথার ওপর দিয়েই উড়ে যায়। এই সময় পুতিন হালকা চমকে যান এবং আকাশের দিকে তাকান। বিস্ময়ের সঙ্গে তিনি মুহূর্তে বুঝতে পারেন, কেবল কাকতালীয় নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি নিখুঁত উদাহরণ। B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রতীক। প্রতিটি বিমান প্রায় $2.1 বিলিয়ন। এটি বিশ্বে তৈরি করার সবচেয়ে ব্যয়বহুল বিমান। বিশেষ স্টেলথ প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডার এড়িয়ে বিমানটি সহজে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এছাড়া বিমানটি আকাশেই জ্বালানি নিতে পারে, ফলে একটানা পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছে আঘাত হানতে সক্ষম। বিমানটি সাধারণ ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহন করতে পারে। একসঙ্গে 16টি B-83 পারমাণবিক বোমা বহন করার ক্ষমতা রাখে। এর ফলে বিমানটি কেবল মহড়ার জন্য নয়, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রেও এক ধরনের শক্তিশালী ভরসা হিসেবে কাজ করে। চলতি বছরের জুনে ইরানের ফোর্ডো সহ অন্যান্য পরমাণু স্থাপনায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করেছে। সেখানে অন্তত 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছিল, যার প্রতিটির ওজন প্রায় 30,000 পাউন্ড। এই হামলার উদ্দেশ্য ছিল অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত হানা। B-2 বোমারু বিমানে দুজন পাইলট থাকলেও এর বেশিরভাগ কার্যক্রম চলে স্বয়ংক্রিয়ভাবে। এতে পাইলটদের ওপর চাপ কম থাকে। অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নির্ভুল নেভিগেশন প্রযুক্তির কারণে বিমানটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। পুতিনের মাথার ওপরেই কেন B-2 ওড়ানো হল? ট্রাম্প পুতিন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনে যুদ্ধবন্ধের জন্য কূটনৈতিক আলোচনায় বসা। তবে বৈঠকের শেষে কোনো উল্লেখযোগ্য ঘোষণা বা সমাধান সামনে আসেনি। তবুও এই মুহূর্তে পুতিনের মাথার ওপর দিয়ে বিমান ওড়ানোকে শুধু মহড়া হিসেবে দেখা যায় না, এটি ছিল একটি শক্তিশালী কৌশলগত বার্তা, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা প্রদর্শন করে। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের প্রদর্শন কেবল রাজনৈতিক শাসক বা বৈঠককে ভয় দেখানোর জন্য নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও শক্তি প্রদর্শনের একটি অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। এটি রাশিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর ওপর চাপ সৃষ্টি করে এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাবকে জোরদার করে। আলাস্কায় এই দৃশ্য স্পষ্টভাবে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার পাশাপাশি তার সামরিক ক্ষমতাকে কার্যকরভাবে প্রদর্শনের প্রস্তুতি রাখে। B-2 স্পিরিট বিমান শুধু তথ্যগত উৎকর্ষের প্রতীক নয়, এটি মার্কিন কৌশলগত প্রভাব, শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার ক্ষমতার একটি প্রমাণ। ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ, নাইম কাসেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলে আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না। প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে। আরবাইনে জনতার উদ্দেশ্য নাইম কাসেম বলেন, ইমাম হুসেন আলীর জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি। প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হুসেন আলীর সঙ্গে থাকা অথবা ইয়াজিদের সঙ্গে থাকা বেছে নিতে হবে। শেখ রাগেব হার্ব, সাইয়েদ আব্বাস আল মুসাভি এবং সাইয়েদ হাসান নাসরুল্লাহ, ইমাম খোমেনি এবং ইমাম খামেনিয়া একই পথে হেঁটেছিলেন। আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদের বিরুদ্ধে। আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি।
কাসেম তার বক্তব্যে জোর দিয়ে বলেন ২০০৬ সালের বিজয় ছিল মোহাম্মদী আলাউইদ সমর্থনের আশীর্বাদগুলোর মধ্যে একটি, কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন। ২০০৬ সালের বিজয় ১৭ বছর ধরে শত্রুকে নিরুৎসাহিত করেছিল এবং হিজবুল্লাহর ভয়ে আগ্রাসন শুরু করতে বাধা পেয়েছিল। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র এখন আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবে, ঠিক যেমন প্রতিরোধের পতাকা উঁচু থাকবে। তিনি আরও বলেন, হিজবুল্লাহর কোনো পরোয়ানার প্রয়োজন নেই, আমাদের ছাড়া লেবাননের কোনো সার্বভৌমত্ব নেই। যারা ইসরায়েলি হামলা বসতি স্থাপন প্রতিরোধ করে, যারা প্রতিরোধ করে না, তাদের আমাদের জিজ্ঞাসা করতে হবে, ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্বের সময় তোমরা কোথায় ছিলে? প্রতিরোধ বাহিনী দক্ষিণ লেবাননে লেবানি সেনাবাহিনী মোতায়েনের সুবিধা করে দিয়েছে। এই লেবাননের সরকার হিজবুল্লাহের অবসান ঘটাতে মার্কিন ইসরায়েলি আদেশ বাস্তবায়ন করছে। সরকারের উচিত ছিল লেবানন থেকে নিয়ন্ত্রণ বৃদ্ধি করা এবং ইসরায়েলিদের বহিষ্কার করা। ৫ আগস্ট লেবানন সরকারের সিদ্ধান্ত ছিল আগ্রাসনের সময় প্রতিরোধ জনগণ এবং লেবাননের প্রতিরক্ষামূলক অস্ত্র কেড়ে নেওয়া। সরকার কি নেতানিয়াহু তার সিদ্ধান্তে খুশি? ইসরায়েলি ও মার্কিন শত্রুদের হাতে দেশ হস্তান্তরের চেয়ে দেশকে গড়ে তোলা সরকারের কর্তব্য। হিজবুল্লাহ মহাসচিব বলেন, সরকার একটি বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছে, যার সহাবস্থান লঙ্ঘন করেছে এবং দেশকে একটি বড় সংকটের মুখোমুখি করেছে। যে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লেবাননের ভূমি রক্ষার দায়িত্ব পরিত্যাগ করার জন্য লেবানন সরকার সম্পূর্ণ দায়বদ্ধ। তিনি বলেন, আগ্রাসন অব্যাহত থাকাকালীন ইসরায়েল কখনো তার অস্ত্র সমর্পণ করবে না। প্রয়োজনে আমরা কারবালার যুদ্ধ করব এবং আমরা নিশ্চিত যে আমরা বিজয়ী হব। হয় লেবানন দাঁড়াবে এবং আমরা ঐক্যবদ্ধ থাকব, নয়তো সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এর দায় আপনি একাই বহন করবেন। ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনে ৮৫টি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েভ। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার ৩.৫ বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মস্কো একটি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮৫টি শাহেদ ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে ৪টি অঞ্চলের ফ্রন্টলাইন এলাকায়ও হামলা চালিয়েছে। দৈনিক প্রতিবেদনে বিমানবাহিনী জানায়, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয়, যে সময় আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল। কিয়েভ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের উপর চাপ দেওয়ার পরেও ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন কোনো যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। তবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেন্সকি এখনও আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যুদ্ধবন্ধের শর্তগুলো ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধান ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্তগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। বৈঠকে পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধবিরতির বিষয়গুলো প্রাসঙ্গিকতা, বাস্তবায়নের সম্ভাবনা এবং দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছেন। শনিবার ১৬ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আলাস্কা বৈঠকের পর এসব তথ্য তুলে ধরেছেন। মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ১. রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা পুনরায় চালু হয়েছে। এটি শান্তিপূর্ণ, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা হুমকিমুক্ত। ২. রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের শর্তগুলো ব্যক্তিগতভাবে বিস্তারিতভাবে যুক্তরাষ্ট্রের নেতার কাছে উপস্থাপন করেছেন। ৩. প্রায় ৩ ঘণ্টার আলোচনার পর হোয়াইট হাউসের নেতা রাশিয়ার উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেননি, অন্তত আপাতত। শুক্রবার আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত ওই বৈঠক ৩ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়। আলোচনায় বিভিন্ন ফরম্যাট ছিল, মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে একান্ত আলোচনার মাধ্যমে এবং ৩ বনাম ৩ ক্ষুদ্র দলের আলোচনায়। রাশিয়ান প্রতিনিধি দলে ছিলেন ক্রেমলিন সহকারী ইউরি উশাকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, আর মার্কিন প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকের পরে পুতিন জানান, ইউক্রেন সংকটের সমাধান ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা ও সহযোগিতার পুনরায় আহ্বান জানান ও ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান। অন্যদিকে ট্রাম্প বৈঠকে অর্জিত অগ্রগতি প্রকাশ করেন, তবে সব বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে উল্লেখ করেন।
পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলি বিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত। পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ পূর্বে সিস্তান বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ইরানি একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন পুলিশ সদস্য। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী এবং বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী চরমপন্থী গোষ্ঠী ও মাদক পাচারকারীদের মধ্যে প্রায়শই সহিংসার ঘটনা ঘটে। ইরান পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, পুলিশ এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলি বিনিময়ের সময় একজন কর্মকর্তা আহত এবং একজন নিহত হন। ISNA সংবাদ সংস্থাও মারাত্মক বন্দুকযুদ্ধের খবর জানিয়েছে। সিস্তান বেলুচিস্তানে একটি বৃহৎ জাতিগত বেলুচ জনগোষ্ঠী বাস করে, ইরানের শিয়া সংখ্যাগরিষ্ঠের বিপরীতে, যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। ফার্স জানিয়েছে, বন্দুকযুদ্ধে হামলাকারীরাও আহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে থাকা জৈশ আল আদাল গোষ্ঠী একাধিক হামলার দাবি করেছে। গোষ্ঠীটি ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ 3 দেশের সিস্তান বেলুচিস্তান অঞ্চল থেকে পরিচালিত হয়। ইরানের অভ্যন্তরেও তারা সক্রিয় রয়েছে। স্থানীয় গণমাধ্যমের মতে রবিবার সিস্তান বেলুচিস্তানে একটি হামলা চালিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে জৈশ আল আদাল। এছাড়া গত 26 জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে চালানো হামলায় কমপক্ষে 6 জন নিহত হন। ওই হামলারও দায় স্বীকার করে গোষ্ঠীটি।